কম করে হলেও কথা শুনবে, তাকে ভোট দেওয়া উচিত। প্রতীকের চেয়ে বরং ব্যক্তিকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ আমাদের সামনে দুটো বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরের নতুন বাংলাদেশে জাতীয় অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা। তো অগ্রগতির জন্য অবশ্যই অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় আছে, এটাকে টেনে তুলে ধরে একটা জায়গায় পৌঁছাতে হবে আমাদেরকে। এখন তো শুধুমাত্র রেমিটেন্স, যোদ্ধাদের রেমিটেন্স দিয়ে আমরা এই সময়টাকে কাটিয়ে দিলাম, কিন্তু এটা তো কোরামিন দিয়ে একজন মানুষকে বাঁচিয়ে রাখার মতো। তো সেই জন্য অর্থনীতির অগ্রগতির জন্য যে শক্তি বা যে জোট ক্ষমতায় আসলে ভালো করবে, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে, যে ব্যক্তির উপর আস্থা রাখা যায় ওই রকম ব্যক্তিকে নির্বাচিত করা উচিত, প্রতীক না দেখে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের জাতীয় নিরাপত্তাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। নানা কারণে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা আমাদের ম্যান্ডেট অন্যরা ছিনিয়ে নিচ্ছে। আমাদের জনগণ ভোটই দিতে পারেনি 16 বছর, সেখানে এত চমৎকার একটা সুযোগ তৈরি হয়েছে। যদি স্বতন্ত্র প্রার্থীরাও এগিয়ে আসতে পারে, স্বতন্ত্র প্রার্থীরাও বিজয়ী হয়, তাহলে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে যদি তারা সৎ থাকার প্রতিজ্ঞা করে, দুর্নীতি না করার প্রতিজ্ঞা করে। দেখুন, এই নির্বাচনে দুই জোটের দুইটা বড় চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে বিএনপির চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী, 92 জন বিদ্রোহী প্রার্থী আছে। সেখানে কোন কোন প্রার্থী বিপুল শক্তিশালী, জনপ্রিয়, বেরিয়ে যেতে পারে। কিন্তু তো খারাপ ফলাফল যদি বিএনপি করে, এটা একটা অন্যতম কারণ হবে যে বিদ্রোহী প্রার্থীদের ভোট কেটে নেওয়া। আর জামাতের জন্য সেটা হচ্ছে যে ব্যক্তিগত ব্র্যান্ডিং। জামাত একটা ইন্টারনাল জরিপ করেছে, সেখানে তারা দেখছে যে কোন কোন আসনে ব্যক্তির চেয়ে তাদের প্রতীকের জনপ্রিয়তা বেশি। মানে জামাতের সারা দেশের ইমেজের কারণে ব্যক্তি ব্র্যান্ডিং তারা করতে পারেনি। এটা একটা জামাতের জন্য বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জগুলো দুটো জোটের জন্যই আছে। সকল চ্যালেঞ্জ পেরিয়ে আমি এই দফায় শেষ যে মন্তব্য করতে চাই, নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে একটা বিধি তৈরি করেছিল যে সোশ্যাল মিডিয়ায় কোনো অপপ্রচার, গুজব বা ফেক নিউজের ছড়াছড়ি দেখলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। একটা সেলও আছে নির্বাচন কমিশনের, খুব স্বল্প পরিসরে 2-1 দিয়ে এই সেল পরিচালনা করা হচ্ছে। দেখুন, এত এত অপপ্রচার হচ্ছে, দুই পক্ষই একদম সাপে নেউলে ঝগড়ায় উদ্ধত হয়েছে, কিন্তু এগুলো থামাবার জন্য বা ফেক নিউজ চিহ্নিত করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। ফলে কি হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের দিকে কিন্তু মাঠেও সংঘাতে জড়িয়ে পড়ছে। তাহলে নির্বাচন কমিশনের কাছে আমরা কিভাবে প্রত্যাশা করি? এখন ভরসা কেবল জনগণ। যদি জনগণ ভ্যানগার্ডের মতো দাঁড়িয়ে যায় যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই, করতে হবে, তাহলে নির্বাচন হবে। অন্যথায় আমি কোনো আশা দেখি না। অনেক ধন্যবাদ। আপনি যেটা কি হচ্ছে যে ভোটের মানে ভোটারের উপস্থিতি নিয়েও কিন্তু কথা হচ্ছে। কেউ কেউ পর্দার আড়ালে থেকেও তারা কিন্তু ভোটারের উপস্থিতিটা কম দেখানোর জন্য, যাতে কম হয় সেই চেষ্টাও আছে। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্বটা অনেক বেশি। একেবারে একমত। আমি একটা জিনিস একটু ডিফার করি মানিক ভাইয়ের সাথে, সেটা হলো কোন ক্রমেই সংসদ নির্বাচনে ব্যক্তিকে প্রধানত দেখে ভোট দেওয়া উচিত না। মানে আমরা দীর্ঘদিন এই আলাপগুলো করেছি, আমাদের জনমানসে এটা আমাদের দোষ না, আমাদের এভাবেই হয়েছে। এমপিকে আমরা লোকাল গভর্নমেন্টের নির্বাচন মনে করি, যে আমাদের লোকাল গভর্নমেন্টের চেয়ারম্যান আছে, ওনার কাছে আমি সমস্যার জন্য যাব, উনি আবার ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, উনি টিআর কাবিটা পাবেন, উনি রাস্তা বানায় দিবেন, উনি শীতবস্ত্র বিতরণ করবেন, উনি স্কুলের কমিটিতে থাকবেন, ওনাকে আমার বাচ্চার মানে ভর্তির জন্য ধরবো। বহুকাল ধরে আমরা এই আলাপগুলোর বিরুদ্ধে কথা বলেছি। আমাদের এমপিদেরকে উপজেলা পরিষদের মানে উপদেষ্টা হিসাবে দেয়া হয়েছে, আইনে 25 ধারায় আছে। ফলে তিনি এগুলোর মধ্যে থাকেন, এগুলো নিয়েই থাকেন। আমরা চাই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে আসতে। একটা সংসদ নির্বাচন, পার্লামেন্টারি সিস্টেমে আমরা একজন এমপি নির্বাচন করি টেকনিক্যালি, কিন্তু আমরা আসলে একটা সরকার নির্বাচন করছি। সুতরাং ভোটারদের ভোট দিতে হবে কোন দলকে তারা ক্ষমতায় চান সেটা দেখে। এর মধ্যে কি ব্যক্তি একেবারেই আসবে না? আসবে। কারণ হলো এটাও ফ্যাক্ট যে দলগুলোর মধ্যে এই স্বৈরাচারী মানসিকতা থাকা উচিত না যে আমি যাকে দিয়ে দেবো সেই জিতে যাবে, অত্যন্ত বিতর্কিত বাজে লোককে দেবো, এটাও প্রায়োরিটি আসবে, কিন্তু এটা প্রধান প্রায়োরিটি শুড নট বি। প্রধান প্রায়োরিটি হচ্ছে সব দিক বিবেচনায় এক একজন এক এক দিকে তাকাবেন। কারণ ভ্যালু তো পারসেপশন, ভ্যালু হচ্ছে পারসেপশন। আপনি মনে করতে পারেন যে এই দলটা এরকম হতে পারে যে সে একটু কম দুর্নীতি করতে পারে, বা তার যে ক্যান্ডিডেট তিনি কম দুর্নীতি করেছেন বলে মনে করেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এই দলটা আমির কোনোদিন নারী হতে পারবেন না, প্রধান কোনোদিন নারী হতে পারবেন না, এই দলটা নারীদের প্রতি এই ধরনের ডেরোগেটরি কথাবার্তা বলেন, এটা কার কাছে ওজন বেশি হতে পারে?
সুতরাং ক্যাম্পেইন হোক, ক্যাম্পেইন হয়ে মানুষ ডিসাইড করে কোন দলকে ক্ষমতায় পাঠাবে। আমি মনে করি সংসদ নির্বাচন আদতে মানে ব্যক্তি ম্যাটার করে না, ম্যাটার করা উচিত না, কম ম্যাটার করা উচিত। ম্যাটার করে না আমি তাও বলছি না, কারণ ওই যে বললাম মানুষের মাইন্ডসেট থেকে তো সরাতে পারবেন না। মানিক ভাই 8 বার ফোন করেছেন, পান নাই, উনি ইলেকশনের পর আবার ফোন করতে চান বারবার। কিন্তু এমপির কাজ হচ্ছে স্টেটের পলিসি তৈরি করা, এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা, স্টেটের কি কি পলিসি হবে সেটা করা। বিরোধী দল হলে, এমনকি সরকারি দল হলেও, যিনি সরকারের অংশ না, মানে মন্ত্রিসভার অংশ না, তিনি সরকারি দল হলে তো তিনি বেসরকারি সদস্য, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, তারা রাষ্ট্র চালাবেন, এই কথাগুলো হওয়া দরকার। কিন্তু যেহেতু মানুষের মাইন্ডসেট এটা আছে, দলগুলো এই জন্য চেষ্টা করে যে মানুষের সাথে ভালো ইমেজ আছে, মানুষের সাথে ভালো ইন্টারাকশন আছে, এটা সো এটা কাটতে সময় লাগবে। কিন্তু আস্তে আস্তে আমাদের এই আলাপগুলো মাঠে আনতে হবে যে এটা আদতে লোকাল গভর্নমেন্ট ইলেকশন না। আপনি আপনার যদি সুবিধা চান তো আপনি একজন ভালো মেয়র নির্বাচন করেন, আপনি মানে যিনি আপনার জন্য সবসময় আপনার সাথে থাকবে, আপনি একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করেন, যিনি রাত দিন সবসময় আপনার যে কোনো প্রয়োজনে থাকবেন, সেটা আরেক কাজ। এমপি যেখানে স্কুল কমিটির চেয়ারম্যান, জি জি, আমরা এগুলোর বিরুদ্ধে আমি প্রচুর লেখালেখি করেছি, আমরা এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলেছি। অনেক ধন্যবাদ। আপনি কি এটার সাথে একমত না? জাহেদ ভাই যেটা বললেন যে আমরা তো পিআরএ নির্বাচন করলাম না, জাহেদ ভাই যেটা বললেন যে পিআরএ নির্বাচন করলে কিন্তু ঠিক আছে যে একটা মতবাদ বা মতাদর্শ, একটা জোটকে আমি নির্ধারণ করব। আমরা কিন্তু পিআর করলাম না এই কারণেই যে আমি প্রার্থী দেখে দেখে পছন্দ করব। ধরুন আমি আজবার ফোন করেছি, যাকে আমি পাইনি সে কতটা অসচেতন, সে যদি আইন প্রণেতা হয় তাহলে সেইখানে কতটা সচেতন বা কতটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে। আমার এলাকায় যদি ঋণ খেলাপি প্রার্থী থাকে আমি কেন তাকে দেব? আমি যদি তার দল দেখি, তার দল হয়তো ভালো নীতি পলিসি উত্থাপন করেছে জাতির সামনে, কিন্তু সে কি প্রয়োগ করতে পারবে? সে তো আবার গিয়ে ব্যাংক লুট করবে, তাকে আমি কেন দেব? আমি তো আনুপাতিক পদ্ধতি, আমি কিন্তু সবসময় বিরোধিতা করেছি আপনার টকশোতে গিয়েও, যে আনুপাতিক পদ্ধতি প্রয়োজন নেই। আমার প্রত্যেকটা জায়গায় নেতৃত্বের উত্থান হওয়া প্রয়োজন। গণ অভ্যুত্থানের পর আমরা যে স্বপ্ন দেখেছি, আমিও যেন সংসদ সদস্য হতে পারি, আমার কোনো দল নেই, কিন্তু আমি যেন দাঁড়িয়ে মানুষের পক্ষে কথা বললে মানুষ যেন আমাকে ভোট দেয়, আমার দল দরকার নেই। মানুষ যদি বেছে বেছে প্রতিনিধি নির্বাচিত করে এবং তারা যদি স্বচ্ছতার নমুনা দেখাতে পারে, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে নীতিতেও তো এগুলো প্রভাব পড়বে। কিন্তু যারা কেবলমাত্র নীতির কথা বলছে, একটি দল ধরুন বা দুটি দল নীতির কথা বলছে, কিন্তু সেই নীতি কারা প্রয়োগ করবে সেটাও তো আমার দেখা উচিত, নইলে তো আমি বিপদগ্রস্ত হব। এখন উনি তো শুধু পলিসি বানাবেন না, যিনি জনপ্রতিনিধি হবেন তিনি যদি খারাপ হন তাহলে ওই এলাকার জনগণকে বিষিয়ে তুলবে, সে অপকর্ম করবে, সে নানা ধরনের ভয়াবহ কর্মকাণ্ড করবে, তার গুন্ডা বাহিনী তৈরি হবে, সে আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দেবে, সুশাসন তৈরি হবে না। সেই জন্য আমি মনে করি যে কেবল দলগতভাবে অন্ধ না হয়ে মুক্ত দৃষ্টিতে যে ব্যক্তিটি ভালো আচরণ করেছে আমার সঙ্গে 18 মাস, যে ব্যক্তিটি সজ্জন, যাকে পাওয়া যায়, তাকেই আমি ভোট দিতে চাই। এটা হলো আমার লজিক, মানে আমি মনে করি। নইলে তো আমি আবার ওই আগের মতোই বিপদগ্রস্ত হব। আগে কি হয়েছে, এলাকায় এলাকায় গুন্ডা তৈরি হয়েছে, তো সেখানে সেবা নিতে গেলে ওই গুন্ডাদের বৃত্তের মধ্যে থেকেই সেবা নিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে। তো আমি নীতি হয়তো খুব সুন্দর উপস্থাপন করলাম, কিন্তু ব্যক্তিটাকেও আমার দেখা প্রয়োজন। এখন ব্যক্তি ভালো হলো না, নীতি খুব ভালো হলো, তাতে আমার মনে হয় যে কোনো ফলপ্রসূ হবে বলে মনে হয় না। অনেক ধন্যবাদ। জাহেদ কি না, ওই বিতর্ক একই জায়গায়, সেটা হলো আপনি ব্যক্তি দেখে ভোট দিলেন, এরপর রাষ্ট্রীয় পর্যায়ে এমন পলিসি বাস্তবায়িত হলো যেটার আপনি আবার ঘোর বিরোধী। তখন আপনি আপনার নিজেরটা দেখতে গিয়ে, লোকালি কিছু সুবিধা পাবো দেখতে গিয়ে আপনি এমন কিছু করতে পারেন যে আপনি রাষ্ট্রকে আপনার বিবেচনায়, এটা সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ। যেমন ধরুন, নাম ধরেই বলছি, জামায়াত ইসলামী শরিয়া কায়েম করবে কি করবে না একটা ডিবেট আছে। ওনারা আমি প্রায় বলি যে আমার সাথে অন্তত 5-6 জন এমপি ক্যান্ডিডেট যারা আছেন, তখন তো তারা শো করতে পারতেন, এখন এলাকায় চলে গেছেন, আমার সাথে বসে বলে গেছেন শরিয়া কায়েম করবেন। শরিয়া কায়েম করা উচিত অনুচিত, ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। কোন একজন যদি মনে করেন যে এটা করা ঠিক হবে না, ধর্ম মানুষের ব্যক্তিগত পর্যায়েই থাকবে, তাই উনি এলাকার মনে করলেন যে জামাতের ইনি ভালো হলেন, কিন্তু এই ভালো মনে করতে করতে গিয়ে কেন্দ্রীয় ভাবে ধরে নিলাম ওনারা গিয়ে শরিয়া কায়েম করতে চেষ্টা করলেন। করবেন কিনা আমি জানি না, কারণ আমরা আমিরকে, আমি এই কথা অনেকদিন থেকে দাবি করছি, তাকে নিজ মুখে প্রকাশ্যে বলতে হবে আমরা শরিয়া কায়েম করছি না, আমরা অমুকের মুখে তমুকের মুখে শুনি যে আমিরের সাথে কথা বলে বের হয়ে। তো এটা যখন হয় না, ওনারা যাওয়ার পর যদি করেন, যেমন উদাহরণ দেই, নারী যে জামাতের আমির হতে পারবে না এটা কনস্টিটিউশনে লেখা নাই, তো আমি ওনার কোন কথা বিশ্বাস করব? আমি পড়েছি, আমি এটা একটা কলাম লিখতে গিয়ে আবার পড়লাম, ওনাদের তো শর্টে 1 নম্বর লেখা উচিত ছিল যে তাকে অবশ্যই পুরুষ হইতে হবে, লেখা নাই তো ওখানে।
তো ওনার লেখেন নাই, কিন্তু উনি তো বাস্তবে তাই দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, তাদের নারী নেত্রীরাও দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমরা এটা জেনেই দল করতে কি কি আছে আমি তো জানি না। এই জন্যই বলছি, যখন আপনি এটা করছেন কারো কারো কাছে এটা মনে হতে পারে, তো ওই দেখে দেখে ভোট দিলে এটা স্টেটের পলিসি পাল্টে গেল, স্টেটের নেচার পাল্টে যেতে পারে। মানুষকে এগুলো হয়তো তারা বিবেচনায় রাখবেন। আমি সেই প্রসঙ্গটা বলছি। এই জায়গায় একটা বিষয় আমি যুক্ত করতে চাই যে শরিয়া আইন, এটা কি শরিয়া আইনের কায়েমের জন্য কোনো নির্বাচন হচ্ছে কিনা? এটা তো শরিয়া আইন কায়েমের কোনো নির্বাচন আমি হচ্ছে বলে দেখছি না। কিসের নির্বাচন হচ্ছে? এইটা সংসদীয় নির্বাচন হচ্ছে, এর মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে যে কোনো একটা জিনিস বলি, আমি না অনেক জায়গায় এই আলাপটা তো আছে। এটা আমি শেষ করি, আপনি অবশ্যই বলবেন, এটা আমি শেষ করি। হাতে সময় কম। এখন যদি কেউ শরিয়া আইনের কথা বলে বা বলে যে আমি শরিয়া আইন করব, তাহলে এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, ইসলামী আন্দোলন বলছে এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে শরিয়া আইনের সুযোগ কি? তাহলে আপনি জুলাই সনদে কেন অংশ নিলেন? তো ওই সময় তো আপনি বলেন নাই, যখন জুলাই সনদ তৈরি হলো, ন্যাশনাল একটা চার্টার, সব রাজনৈতিক দল থাকলো, ইসলামী সংগঠন, বাম সংগঠন, আমি আপনাকে একটা প্রশ্ন, তখন ওইখানে বলতে পারতো যে আমরা এই সনদ চাই। আমি একটা প্রশ্ন করি সহজ, মানে আমির সাহেব এটা পাবলিকলি ঘোষণা দিতে সমস্যা কোথায়? আচ্ছা, যে আমরা শরিয়া আইন কায়েম করছি না, ক্ষমতায় না, আমি সময় আছে কিনা, আমি যদি জামাতের আমির হতাম বা আমি যদি জামাতের প্রেস উইং এর সদস্য হতাম, তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করতাম সেটা আমি বলতে পারি, কিন্তু আমি যেহেতু না, এই দুটো আমার ব্যাখ্যা আছে, আমার ব্যাখ্যা আছে। ওনারা ইসলামী ভোটও, যারা ইসলাম শরিয়া কায়েম করতে চায় তাদের দীর্ঘদিন তারা এটা করেছে, তাকেও চান। এটার মধ্যে হচ্ছে যে আপনি যদি শরিয়া কায়েম করতে চান, না এটা হচ্ছে কেন দুই রকম ভোটার। জামাত তো দীর্ঘদিন কি আন্দোলন করেছে, আমরা ছোটবেলায় স্লোগান শুনতে শুনতে বড় হয়েছি। আমি এইচএসসি যে কলেজে পড়েছি সেখানে শিবিরের প্রভাব ছিল, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই ছিল ওদের দুটো বাক্য। সো আল্লাহর আইন চাই, এটা শুনে কিন্তু তাদের একটা ভোট ব্যাংক আছে, উনি ওটা হারাতে চান না, সেজন্য এই ঘোষণাটা দেন না। আবার শরিয়া কায়েম করব যদি বলে ফেলেন, তাহলে যে উনি যেটা বলছেন এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে সম্ভব কিনা, বিদেশিরা কিভাবে দেখবে, ওয়াশিংটন পোস্টে বা মার্কিন কূটনীতিক বলেছেন ও যদি এই ঘোষণা দেয় তাহলে আমরা 100% ট্যারিফ দিয়ে দেব, দেশের মধ্যে ব্যাকল্যাশ হবে, তাই আবার এটা সরাসরি বলছেন। এখানে এই নির্বাচিত হয়ে আগে আসতে হবে যদি শরিয়া কায়েম করতে চায়, তাহলে দুটো পন্থা আছে, যে 2/3 ভোট পেতে হবে সংসদ সদস্য, এটা আমাকে জানাতে হবে তো, সংবিধান, হ্যাঁ, ম্যান্ডেট প্রয়োজন, মেমোরেন্ডাম প্রয়োজন, না মেমোরেন্ডাম প্রয়োজন, না না মানিক ভাই ভোট করতে হবে, না তখন আরেকটা আপনাকে ভোট দিতে হবে, সেটা পরে, আগে আমাকে জানাতে হবে আমি শরিয়া কায়েম করব, আমাকে ভোট দাও, সেটা জানিয়ে ভোট নিতে হবে। আপনি অন্য কথা বলে ভোট নিয়ে 2/3 পাওয়ার পর বলবেন এই পয়েন্ট আমি বলছি যে তাহলে তো প্রতারণা হবে। হ্যাঁ একদম তাই। যদি আপনি এখন বলেন, যদি এখন জামাত বলে যে আমি শরিয়া আইন করব, তাহলে এটা এই সংবিধানের মধ্যে তো সেই বিধি ব্যবস্থা নাই, তাই না? না, এখন আপনি 2/3 পাওয়ার পর বলবেন, আপনি 2/3 পাওয়ার পরে বলতে পারবেন না, আপনি আরেকটা ভোট করতে হবে যে আমি শরিয়া আইন কায়েম করতে চাই। সেটা তো সেই জায়গা থেকে, আমাদের ইতিহাস তো এটা বলে না, এটা বলে না। সেই জায়গা থেকে আমি মনে করি জামাত তো বলেছে যে এটা আমি ধারাবাহিকভাবে তো শুরুতে গিয়ে করতে পারবো না, এটা গ্র্যাজুয়ালি আমার করতে হবে, বা সমাজ যদি চায় সেটা করতে হবে। আচ্ছা, আমি ছোট্ট করে বলি, সময় নেই একদম। আচ্ছা, একদম সময় নেই। তো সুতরাং শরিয়া আইনের বিতর্কটা যারা নিয়ে আসছেন, বা এটা নিয়ে এত আলোচনার কিছু নেই, এই নির্বাচনটা শরিয়া শাসন কায়েমের নির্বাচন না। আচ্ছা মানিক ভাই, আমি যতদূর বুঝি আর কি, জামাত আপনার চাইতে যারা এমপি ইলেকশন করছে তারা একটু বেটার বোঝে। 5-6 জন আমি রেকর্ড দেখাতে পারবো। আমি তো আমার কথা বলছি, আমার চেয়ে বেটার বোঝে না কেন? সেটা বলছি না, জামাতের আমি কি বলছি, জামাতের 5-6 জন এমপি প্রার্থী, 5-6 জন এমপি প্রার্থী আমার সাথে বসে বলেছেন তারা শরিয়া কায়েম করবেন। অনেক ধন্যবাদ আপনাকে মানিক, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এখন দেখবেন সিনেমার গান।